আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আবারও বাড়িতে মিস্ত্রির কাজ শুরু হয়ে গেল। রোজার ভিতরে মিস্ত্রির কাজ কর্ম, আর তার উপরে তো নিজের সাংসারিক কাজ আছেই। তো সব মিলে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। রোজার ভিতরে কাজ করাতে হচ্ছে, আবার এদিকে একটু সমস্যায় পড়ে গেছি। গ্রামে যাওয়ার জন্য ফোন আসছিল। প্রথমে ভেবেছিলাম গ্রামে হয়তো একবারে ঈদের জন্য যাব, কিন্তু হাজব্যান্ডের ছুটি দেয়নি, অফিস থেকে কোনো ছুটি পাইনি। তো সেই কারণে গ্রামে এবার যেতে পারছি না। তো এই কারণে ভাবলাম যে কী করব, বাসায় করি। আর বাসার টুকিটাকি কাজ, যেহেতু এবার কোনো আত্মীয় স্বজনও তেমন আসছে না। আর তার ভিতরে আবার একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ের দাওয়াত। একটাই মাত্র মামাতো ভাই, আমার 6 মামার একটাই মাত্র ছেলে। তো একটাই মাত্র মামাতো ভাই, তো তার যে বিয়ের ঈদের পরের দিনই তার বিয়ের আয়োজন চলছে। তো তার দাওয়াতটা পেয়ে গেলাম ফাইনালি। তো সে কারণে গ্রামে যাওয়াটা এবার হচ্ছে না। যদিও বা একটু ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এবার আর মোটেও আর সেটা হচ্ছে না। আমি যেটা পরে কাজ করছি এটা একটা ক্যাপ বোরকা। তো আমার ভিডিও করার সময় দেখা যায় অনেক সময় আমার অনেক কিছু অংশ কেটে দিতে হয়। আর নিজের কাছেও অনেকটা খারাপ লাগে যে ক্যামেরা করতে গেলে হয়তো সেভাবে করে ওঠা হয় না। খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত কাজ করতে হয় আমাকে, খুব ধীরে আস্তে যে করব সেটা তো হয়ই না। যে দ্রুত এবং ব্যস্ততম কাজ করতে হয় বলে দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা সেইভাবে ঠিকঠাকভাবে বসিয়ে করতে পারি না। তো সে কারণে এই ক্যাপটা কেনা হয়েছে, যে আমি যখন ক্যামেরার সামনে কাজ করব তখন দেখা যাচ্ছে এই ক্যাপটা পরে যদি কাজ করি তাহলে আমার পর্দাটাও বজায় থাকলো। আবার দেখা যাচ্ছে আমার এডিট করার সময় অনেকটা ঝামেলাও হবে না। বাইরে যেতে হয় প্রায়ই, কেননা মেয়েটা বাইরে যেয়ে চলে যায়। এখনও তো আমার ঘরটা কমপ্লিট হয়নি, আর রুমের গেটটাও করা হয়নি, ঘর কমপ্লিট হয়নি। তাই সে কারণে দেখা যাচ্ছে আমার মেয়েটা অনেকটা ছোট। তো ও বাইরে চলে যায় বাচ্চাদের সাথে খেলাধুলো করার জন্য। তো সেক্ষেত্রে ওকে তো ঠেকায়ে রাখতে পারি না, আটকে রাখা সম্ভব হয় না, কেননা ও অনেক ছোট, কিভাবে আটকে রাখবো। তো সে কারণেই আমাকে যখন তখন বাইরে দেখা যাচ্ছে একটু চলে যেতে হয় হুটহাট করে। তো তখন দেখা যাচ্ছে এই ক্যাপটা যদি আমি একটু পরে নিতে পারি তাহলে কিন্তু ভালো হয়। জোর করে ওড়নাটা পরে চলে গেলাম, তাহলে আমার ভিতরে কেমন কী আছে সেটা অতটা বোঝা যায় না, কিন্তু আমার শরীরটাও ঢাকা থাকে। তো পর্দা করে ব্লক করার জন্য এইরকম একটা ড্রেস আমার পক্ষে সবথেকে বেস্ট মনে হয়েছে। কেননা এটা এতটা সুন্দর, যেমন পরে আরাম, তেমন একদম পাতলা আর খুব কমফোর্টেবল। আর এগুলো পরতেও ঝামেলা হয় না। সামনে দিয়ে ওপেন একটা চেন আছে, আর দুই হাতায় দুইটা বাটন আছে, আর দুইটা সাইড ফাঁকাই রয়েছে যাতে আমার পরতে সমস্যা না হয়। আর দুইটা সাইড ফাঁকা থাকার কারণে দেখা যাচ্ছে আমার ভীষণ একটা সুবিধা হয়। তো আমি গতকাল একটা খুব কি একটা কাজ করে ফেলেছি সেটাও বুঝতে পারিনি। প্রথমে হয়তো দেখলেন যে আমি ডিপের ভিতরে তরমুজ রেখেছি, আর নর্মালের ভিতরে রেখেছি মাংস। আসলে মাংসটা রাখবো ডিপের মধ্যে, ডিপ ফ্রিজের ভিতরে, আর আমি তরমুজটা রাখবো নর্মালে। কিন্তু এখানে উল্টোটা করে ফেলেছি।
আসলে খেয়াল ছিল না যে কোনটা কোন জায়গায় রাখছি। অনেক তাড়াহুড়ো করে কাজ করার সময় এই কাজটা আমার হয়ে গেছে। তো আমি প্রথমে চিন্তায় পড়ে গেছিলাম যে এরকম একটা কাজ করেছি, এতগুলো মাংস একবারে ঈদের বাজার, তো আর মাংস কেনা হবে না, যে মাংস এখন কিনেছি এটাই ঈদ এবং আমার সারাটা মাস হচ্ছে এই মাংস দিয়ে কাটাতে হবে। তো সেই হিসেব করে আমি নিজের মতো করে একটু ৬টা টুকরা করে নিলাম, যাতে প্রত্যেক সপ্তাহে এক টুকরা করে বের করতে পারি। সংসারে কাজ এমন একটা জিনিস যে সেটার কোনো সিলেবাস নাই, কোনো মাপামাপি কোনো জিনিসই নাই। আমরা যখন পড়াশোনা করতাম তখন তো একটা সিলেবাসের একটা মাপ ছিল, যে আমাকে এই সিলেবাসটা কমপ্লিট করার পর হয়তো আর কোনো কিছু কমপ্লিট করা লাগবে না। তারপর জিনিসটা প্রত্যেকটা জিনিস পড়া থাকলো, কিন্তু সংসারে কিন্তু কোনো সিলেবাস নাই। সংসার কোনো সিলেবাসও নাই যে সেটা কমপ্লিট করার পর আর কোনো টেনশন অথবা আর কোনো কিছু থাকবে না। সংসার এমন একটা জিনিস, অবিরামভাবে কাজ করে যেতে হয়, আবার এমনই কাজ যে একঘেয়েভাবে একই কাজ প্রত্যেকটা দিনই আমাদেরকে করতে হয়। আমাদের গৃহিণীদের প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে সেম কাজ, যে সেমভাবে প্রত্যেকটা দিনই করতে হয়। তো এটাতে যেমন কোনোভাবে একঘেয়েতা আসে না, তেমনভাবে যে এই জিনিসটা এটা করার পর যার একটা কিছু থাকবে না, তেমনটা নেই। এই হয়তো এখন প্রত্যেকটা কাজ কমপ্লিট করে রাখছি, একটু পরেই হয়তো আবার আরেকটা কাজ হচ্ছে সামনে চলে আসবে। যত ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে চুপচাপ বসি না কেন, যখনই বসবো তখনই মনে হবে যে আর একটা কাজ আমার জন্য রয়েছে। যেদিন ভাববো যে আজ একটু কাজ কম করব, ঠিক সেই দিনই মনে হয় যে আজ সেই দিনই কাজটা আরও বেশি হয়ে থাকে আমার। তো এমনটা কেন হয় সেটা বুঝতে পারি না। যখন ভাবি যে না, আজকে অনেক কাজ করেছি, কাল হয়তো এত কাজ করব না, তখন দেখা যাচ্ছে সেদিনকে থেকেও ২ ডবল কাজ তার পরের দিন হয়তো মনে পড়লো কি হচ্ছে কোনো কিছু একটা এসে সামনে হাজির হলো যে এটা আমাকে করতে হবে। আবার যেদিন একটু ঘরের কাজ, ঘর গোছানো কাজ একটু কম থাকে, সেদিন দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে নিয়ে বসে আছি, ২-৩ বালতি কাপড় চোপড় একা হাতে কাচতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে সংসারের যে কোনো একটা সিলেবাস নাই অথবা রুটিন করে কখনো কাজ হয় না, এতটুকুই বুঝেছি। এইটুকু বয়সে যতটুকু মানে কাজ করছি, এতটুকুর ভিতরে যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে, তার মধ্যে মনে হয়েছে না, যে সিলেবাসের মতো কখনো কোনো কাজ করে ওঠা সম্ভব হয় না। এটা আমার সংসার, আমাকে পুরোটা করতে হবে, এটার কোনো নিয়ম অথবা কোনো রুটিন রুল নাই। টাইলসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এখনই তো রান্না করতে যাব। তো এখানে এই যে মাংস হচ্ছে মেলালাম, তারপরে সেগুলো আবার পুরোটা প্যাকিং করলাম। তো সে কারণে টাইলসটা আগে সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে একদম ভিম দিয়ে ভালো করে ডোলে ধুয়ে মুছে নিলাম। তাতে করে হচ্ছে মাছিও বাইরে থেকে আসবে না, আবার ভিতরে একটা দুর্গন্ধও থাকবে না মাংসের। তো আর যদি ওটা স্বাভাবিক পানি দিয়ে ধুতাম তাহলে হয়তো এমনি পরিষ্কার হতো, কিন্তু গন্ধটা হয়তো থেকে যেত, আর মাছিও ভীষণভাবে আসতো ভিতরের দিকে। কেননা যেহেতু গরমকাল চলে এসেছে, এখন কিন্তু মাছির উপদ্রব বেশ হবে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে, তো এখন ভাবলাম একটু প্রেসার কুকারে উঠিয়ে দিই, উঠিয়ে তারপর অন্যান্য ঘরের কাজটা করব। তাতে করে আমার একটু হলেও কাজটা এগিয়ে থাকবে, ছোলাটা সিদ্ধ হয়ে থাকবে। আর এদিকে আমি যে ঘরের টুকটাক কাজ এবং রান্নার যে জিনিসপত্রগুলো, মানে তরি তরকারি কোটা, পেঁয়াজ কোটা, মশলা বাটা, এগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিতে পারবো। আর এদিকে দেখা যাচ্ছে এগুলো করতে করতে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। আমি একদিন প্রত্যেকটা দিনই ছোলাটা সিদ্ধ করি না, আমি যে হচ্ছে ১৫ দিনের ছোলা হয়তো সিদ্ধ করে রাখি, আর ১৫ দিন পরে আবার ছোলাটা সিদ্ধ করব। যখন আর এর আগে যদি দেখা যাচ্ছে আমার ছোলাটা ফুরিয়ে গেছে, তাহলে তো আমাকে আবার ছোলাটা সিদ্ধ করতে বসাতে হবে।
ছোলাটা সিদ্ধ করার জন্য তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার জালটা ধরাতে হবে। আর চারিপাশে মিস্ত্রিটি কাজ করছে, অবস্থা তো অনেক খারাপ, দেখানোই হয় না আমার চুলার অবস্থাটা। তো এই খড়িগুলা উপর থেকে নিয়ে এসেছি, ছাদের থেকে আগে খড়িগুলা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখা যাচ্ছে এগুলো একটু হাত দিয়ে টেনে টেনে ফেড়ে নিচ্ছি। এমনিতে ফাড়া আছে, তারপরেও যে ছোট ছোট টুকরোগুলো বেরো করতে পারছি, এগুলো করে তারপর চুলার ভিতর দিলে হবে কি দ্রুতভাবে জালটা ধরবে আর আমার কষ্টটাও কম হবে একটু। তো সে কারণে চুলাটা আগে ভালো করে জালটা ধরিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখা যাচ্ছে এটাই একটু জ্বলবে, বেশ খানিকটা ধরে জ্বলবে। তারপরে প্রেশার কুকারটা বসিয়ে দেবো। তো প্রেশার কুকারটা আমি বসিয়েছি একটা প্লেটের পরে, এটা একটা পুরাতন প্লেট। তো এটার উপর বসিয়েছি যাতে আমার প্রেশার কুকারে কালিটা না লাগে, আর এমনিতেই ছোলাটা সিদ্ধ হয়ে যাবে ঠিক ওইভাবেই। আর কালিটা কিন্তু প্লেটেই পড়বে, আর পাত্রে লাগবে না। এটা ইন্ডাকশনের মতোই ধরা যায়, যে ইন্ডাকশনে যেভাবে রান্না করা হয় ঠিক সেম কোয়ালিটিভাবে এখানেও রান্না করা হয়। তো ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটুখানি আমি ধুয়ে নিচ্ছি। কেননা ছোলা সিদ্ধর আগে তো অবশ্যই ধুয়েছি, আর তারপর এখানটাতে আমার মনে হচ্ছে কালো একটা মানে ময়লা মতো বেরিয়েছে। তো সেই কারণে সেইটা আমি আবার ধুচ্ছি সিদ্ধ করার পরে, যাতে ওই কালো নোংরাটা একটু বেরিয়ে যায় আর সাদাটে ভাব একটু চলে আসে। আর ছোলা সিদ্ধ করার পরে কিন্তু বেশ একটু কালোই হয়ে যায়, যেহেতু একটু পানি ছিল সে কারণে একটু বেশিই কালো দেখা যাচ্ছে। তো এগুলো এবার ফ্রোজেন করে রাখবো, এগুলো আমি কন্টেনারে ভরে নিচ্ছি। নিয়ে এভাবে সেকে সেকে কন্টেনারে দিয়ে দিলে এটা আমার যেমনটা লাগে ঠিক সেই অনুযায়ী বেরো করে নিতে পারবো। যতটুকু রান্না করব ততটুকু রেখে দিব এক পাত্রে, আর 2টা কন্টেনারে ভরে নিয়ে নিলাম, বড় বড় 2টা কন্টেনারে ভরে নিয়েছি। আর এই সরপুষে যতগুলো আছে এগুলো রান্না করব। এতটা লাগবে না, কিছুটা কম লাগবে, তারপরেও রান্নাটা করে রাখবো। যদি কিছু থেকে থাকে তাহলে আমরা খেয়ে নেব পরের দিন। তো ছোলার এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে, সেটা একটু ধুয়ে পরিষ্কার করব। আর যেহেতু গরমের টান চলে এসেছে, তো মেয়ের প্রচুর পরিমাণে পানি খায় আমার মেয়ে। ও তো খুব ছোট, এই 5 বছর বয়স, তো ও প্রচুর পরিমাণে পানি খায়। তো এখন ওর জন্য এই যে পানি ভরে তারপর ওটা আমি ফ্রিজে রেখে দিব। আর ও যখন আবার পানি পিপাসা পাবে তখন ও আবার দেখা যাচ্ছে ফ্রিজ থেকে মানে নর্মাল ফ্রিজ থেকে পানিটা নিয়ে খেতে পারবে, আমাকে বারবার আর ডাকবে না। আর যদি এইটুকু না রাখি তো একদম মিনিটে মিনিটে আমাকে ডাকবে আর বলবে পানি দাও। তো পুরো কাজটা কমপ্লিট করে তারপরে তো একবারে রান্না করতে যাব। তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম খড়িগুলো আর একবার উল্টিয়ে দিয়ে যাই, উল্টিয়ে যদি দিয়ে যেতে পারি তাহলে খড়িগুলো এই টাটা রোদে অনেকটা শুকিয়ে যাবে, আর আমার একটু রান্না করতেও সুবিধা হবে। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর এইদিকে একটু খড়িগুলো উল্টাই উল্টাই দিচ্ছি। একটা অনেকগুলো খড়ি দিলে ভালো হতো, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আকাশে যখন মেঘলা হবে তখন দেখা যাচ্ছে অনেক কষ্ট হয়ে যায়। তো সে কারণে আমার অল্প স্বল্প কয়েকটা করে রোদি দিই, আবার যখন একটু করে কমে যায় তখন আবার কিছু এনে এখানে রোদি দিয়ে দিই। এভাবে করেই রান্নাটা করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।